এই যে সমস্যাগুলো 2015 সালের পর থেকে দ্রব্য মূল্যের বাজার দর 2013 সালের বাজার মূল্য হয়েছিল, আজকে 11 বছরের মধ্যে প্রত্যেকটা জিনিসের দাম 2 ডবল 3 ডবল উপরে হয়ে গেছে। আপনারা বলেন তো হাত দিয়ে, মাসে যে 200 টাকা টিফিন ভাতা দেয়, এক কাপ চায়ের দাম কত, একটি বিস্কুটের দাম কত? আজকে সন্তানের শিক্ষা আমরা নিশ্চিত করতে পারছি না, আমরা বৃদ্ধ বাবা মার চিকিৎসা নিশ্চিত করতে পারছি না। সেই মানধাত্তার আমলের সেই ভাতাগুলো দিয়ে চলছে। আমাদের কর্মচারীরাই যখন বারবার রাজপথে সোচ্চার হয়েছে, সব সময় আমাদের কর্মচারীরা শেষ সময়ে রক্ত পর্যন্ত দিয়েছে যমুনার পদযাত্রায়। আমাদের এখানে পটুয়াখালীর আলামিন ভাই আছেন, শেরে বাংলার কৃষি বিশ্ববিদ্যালয়ের রাসেল ভাই আছেন, অসংখ্য যোদ্ধা সেকেন্ডার আজকে মৃত্যু সজ্জা সে পুঙ্গুত্ব বরণ করেছে এই কর্মচারীদের অধিকার আদায় করতে এসে। কিন্তু যখন দেখতেছি বারবার আমাদের পে স্কেল বাস্তবায়ন নিয়ে যখন সরকার কাজ করছে, ঠিক কালো ধাপা এসে আমাদের চোখ করছে। আমরা সরকারের কাছে অনুরোধ করতে চাই, অবশ্যই আগামী 11 জুন যে বাজেট অধিবেশন হবে সেখানে আমাদের বরাদ্দ রাখতে হবে এবং অবিলম্বে কোনো ধাপ বুঝি না, 1 ধাপ 2 ধাপ 3 ধাপ নয়, আমরা বুঝি 1 ধাপ। কি বলেন সবাই? আজকে একজন মিসকেলের কর্মচারী একটি স্বপ্ন দেখেছিল, দীর্ঘ 30 বছর চাকরি শেষ করে সে ভালোভাবে পেনশনে যাবে, কিন্তু দেখা যাচ্ছে আজকে হাজার হাজার কর্মী নীরবে নির্ভুতে পেনশনে চলে যাচ্ছেন। এই 20 লাখ টাকা দিয়ে একজন কর্মচারী কিভাবে তার সংসার চালাবে? সে স্বপ্ন দেখেছিল যে তার সন্তান স্বপ্ন দেখছে বাবা রিটায়ার করলে আমি একটা ব্যবসার হাত দিব, তার সন্তান তার মেয়ে সন্তান চিন্তা করে স্বামীর সংসারে অনেক দুঃখ অভাবনাটনে দিন কাটছে, বাবা রিটায়ার হলে আমি 5 লাখ টাকা পাবো। কিন্তু ওই গরিব কর্মচারী স্বপ্ন দেখে যে এই 20 লাখ টাকা পাবে আমি মুসলমান, আমি মক্কায় হজে যাব। কিন্তু যখন সন্তানদের স্ত্রী চিন্তা করে আমার স্বামী আমাদের জন্য 10 লাখ টাকা ডিপোজিট করে দিব, সবার স্বপ্ন যখন বাস্তবায়ন করতে যায়, ঠিক ওই মুহূর্তে আমার প্রিয় কর্মচারী ভাইদের সেই হজে যাওয়ার চিন্তাই করতে হয় না। সকল অর্থ সন্তানদের তার স্ত্রীকে বুঝিয়ে দেওয়ার পর নিঃস্ব হয়ে যায়, বিনা চিকিৎসায় লাস্টে সে স্ট্রোক করে প্যারালাইজ হয়ে বিস্তার করে থাকে, অথবা এই পৃথিবী থেকে 2-3 বছরের মধ্যে সে বিদায় হতে চায়। এগুলা আমরা দেখতে চাই না। সরকারের কাছে অনুরোধ করব, 2015 সালে আমার টাইম স্কেল সিলেকশন গেট যে হরণ করা হয়েছে সেগুলো আমরা ফেরত চাই। আমাদের 100% আমরা পেনশন ফেরত চাই, কোনো 50% আমরা মানি না। 20 লাখ টাকা দিয়ে কোনো কর্মচারী পেনশন চলে না। আজকে যদি সে 40 লাখ টাকা 100% পেনশন পায় তাহলে ঠিকই সে চলতে পারতো। এই যে আমাদের ইবিকস চলে যায়, আমরা যুগের পর যুগ বছরের পর বছর ইনক্রিমেন্ট সেই ধাপে চলে গেছে অনেকে, তাদের আর বেতন বৃদ্ধি হচ্ছে না। এই ইনক্রিমেন্টের জন্য ইবিকস আবার চালু করতে হবে। আমাদের যে সুযোগ সুবিধা হরণ করা হয়েছে, আমরা আজকের এই সমাবেশ, এই প্রতিনিধি সমাবেশ থেকে তা ফেরত চাই। কি বলেন, ফেরত চাই কিনা? এবং আপনারা অবিলম্বে আমাদের কর্মসূচি ঘোষণা করা হবে। আজকে আমাদের সংগঠনের আহ্বায়ক কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। আগামী জুনের বরাদ্দ রেখে যদি পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা না হয় তাহলে কঠোর থেকে কঠোর আন্দোলনের মাধ্যমে আমরা দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জহিরুল হক ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি এ পর্যায়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ বেতার থেকে আগত বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব শামীম ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি ধন্যবাদ জানাই ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাইদের, আপনাদের ক্ষুরদার লেখনী এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে আমাদের দাবিগুলো পৌঁছে দেবেন। ধন্যবাদ জানাই আজকের প্রোগ্রামে বিভিন্ন গোয়েন্দা সংস্থার এনএসআই, ডিজিএফআই, এসডি সকল পুলিশ সদস্য ভাইদেরকে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আপনাদের রিপোর্টের মাধ্যমে পে স্কেলের বিষয়টি যাতে পজিটিভ সরকারের কাছে তুলে ধরা যায় সেটার অনুরোধ করব। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি যমুনা পদযাত্রার অভিমুখে আহত যোদ্ধা জনাব আলামিন
তিনি এসেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। তাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে কথা বললে তো অনেক বলা যাবে, কথা বললে তো শেষ করা যাবে না। তাহলে আমার দুই একটা কথা, যে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, যে ওই 6 তারিখে, ফেব্রুয়ারি 6 তারিখে আমি অনেক সামনে ছিলাম, যে কি মুহূর্তটা ছিল আমি অনুভব করছিলাম। আমি যে ওই জায়গাটা বাইসে আসতে পারবো এরকম কোনো পরিস্থিতি ছিল না, কিন্তু আল্লাহ আপনাদের দোয়ায়, কারণ 22 লক্ষ কর্মচারীর প্রতিনিধি হিসেবে আমরা গেছিলাম ওই জায়গায়, যার কারণে হয়তো তাদের দোয়া, তাদের ভালোবাসা আমার সাথে ছিল বিধায় আমরা বাইসে আসতে পারছি। তো প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, যে আমরা বর্তমানে কিভাবে থাকি, কিভাবে খাই, আপনারই তো কর্মচারী, আমরা তো সরকারি কর্মচারী। তো আপনি আমাদের দিকে একটু তাকাবেন, যাতে আগামী বাজেটে আমাদের প্রজ্ঞাপনটা জারি হয় এবং বাজেট রাখা হয় সরকারি কর্মচারীর প্রতি। এইটা আমার বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আলামিন ভাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি, যিনি তার মাকে নিয়ে একটি সংগ্রাম করে যাচ্ছেন, আমাদের ফরিদপুর থেকে আগত নিয়ামতুল্লাহকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে সভার সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি, অন্যান্য কর্মচারী ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে বলার মতন ভাষা হারিয়ে ফেলেছি আমি। দীর্ঘ 11টা বছর সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন পারেনি কোনো সুযোগ সুবিধা মানে আছে, কিন্তু তাদের বেতন বাড়েনি। আমি যখন ফরিদপুর থেকে রওনা দিই ভাবতেছি কি বলবো, যদি উল্টো পাল্টা বলে ফেলে, আমার যদি চাকরি চলে যায়, এই ভয়টা কি বলবো। সেই কারণে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই, বিভিন্ন কর্মসূচি করতেছেন, উন্নয়নমূলক কাজ করতেছে, কিন্তু কর্মচারীর পেটে ভাত নাই, তাদের পরিবারের সন্তানেরা লেখাপড়া করতে পারে না। আজকে যদি নবম পে স্কেল বাস্তবায়ন হয়, আমাদের কর্মচারীদের পকেটে যদি কিছু টাকা হয়, এই টাকা কিন্তু আমরা বাইরে পাচার করব না। দ্রব্য মূল্যের দাম বাড়বে না। আমার এই বেতন দিয়ে কিন্তু একজন রিক্সা চালক সে সংসার চালাবে, আমার এই বেতন দিয়ে কিন্তু একজন সবজি বিক্রেতা কিন্তু তার পরিবার চালাবে, আমার এই বেতন দিয়ে কিন্তু একজন দিন মজুর তার পরিবার নিয়ে সংসার চালাবে। আমরা বাইরে 1 টাকা পাচার করব না। প্রায় 2026 30 বছর চাকরিতে জয়েন করে তার মাত্র 30 বছর চাকরি করবে। এখন 15 বছর যদি হয়ে যায় একটা পে স্কেল বাস্তবায়ন করতে, তাহলে পারা সেই বেচারা থাকলো কি? তার ভবিষ্যৎ কি? তার পরিবারের ভবিষ্যৎ কি? আমাদের কি সুন্দর মতন বেঁচে থাকার কোনো ভবিষ্যৎ নাই? আর একটা কথা প্রিয় ভাইরা বলতে চাই, আমি 20তম গ্রেডে চাকরি করি। আমি চাকরির পরে আমার বিভিন্ন সময় বাইরে কাম করতে হয়, হকারি করতে হয়। কেন আমার হকারি করতে হবে? আমি যদি এক বেলা হকারি না করি, পরের বেলা আমার বাসায় বাজার করার সুযোগ থাকে না। আমি আমার স্ত্রীকে সঠিকভাবে চিকিৎসা করাইতে পারি না, আমার বৃদ্ধ মাকে ওষুধ খরচ দিতে পারি না। এটা রাষ্ট্রের জন্য লজ্জার, এটা সমাজের জন্য লজ্জার। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাই, আপনি লক্ষ লক্ষ জনগণের কাছে জিজ্ঞেস করবেন সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো যৌক্তিক কিনা। তারা এক সুরে সবাই বলবে যে হ্যাঁ যৌক্তিক, কারণ 8,250 টাকা দিয়ে এই বাজারে চলে না। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই, আপনি হাজার উন্নয়ন করেন, তাতে আমাদের অসুবিধা নাই, কিন্তু কর্মচারীদের ন্যায্য বেতন কাঠামো বাস্তবায়ন করতে হবে। এখানে বহু দূর দূরান্ত থেকে মানুষ আছে। 6 ফেব্রুয়ারি আমাদের অনেক ভাইরা কিন্তু আহত হয়েছে, তারা আজও বন্ধুত্ব বরণ করেছে। জানি না তাদের ভবিষ্যৎ ভাগ্য কি, জানি না আমাদের সন্তানের ভাগ্য নির্ধারণ কিভাবে হবে, জানি না আমাদের স্ত্রী সন্তানদের ভাগ্য নির্ধারণ কি হবে। আজ যদি আমি অসুস্থ হয়ে পড়ি, আমার চিকিৎসা করার জন্য মানুষের দ্বারে কিন্তু আমার ভিক্ষা করা লাগবে। আমি যদি রাষ্ট্রের কর্মচারী হয়ে যদি আমার চিকিৎসা করার জন্য রাষ্ট্রের কাছে ভিক্ষা করা লাগে, এটা কোন রাষ্ট্রে বসবাস করি আমরা না সোনার বাংলাদেশে বসবাস করি? এটা কোন বাংলাদেশ কর্মচারী রাজ আজ অভাবের ভিতর করতেছে? এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে দাবি জানাই, খুব দ্রুত যেন 2026-27 বছর থেকে আমাদের পে স্কেল বাস্তবায়ন করা হয়, যেন কোনো কর্মচারী চাকরির পরে যেন কোনো কাজ করা না লাগে বাইরে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।